আমরা শুরু করি। ইনফরমেশন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে আমাদের কাজটা কি? Just as with the multiple choice question, short answer questions are normally in the same order as the information in the text. এই কথাটা very important. মাল্টিপল চয়েসের কোশ্চেনের মতোই শর্ট অ্যান্সার কোশ্চেন গুলো টেক্সটের অর্ডার মোতাবেক থাকে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন সবই টেক্সটের এই দুই ধরনের কোশ্চেনই টেক্সটের সেম অর্ডারে থাকে। Sometimes in the short answer task, the instructions will ask you to use words taken directly from the text. Text সরাসরি নেওয়া যায়, তবে বেশিরভাগ সময় কাউন্ট থাকে। দেখেন, question A, you are to answer these 10 questions depending on the text given below, but your answers must be in 4 words, not more than 4 words. Okay, now come to the text. আমি একবার টেক্সট আপনাদেরকে পড়ে শোনাই, যদিও আমরা এখানে বেসিক রিডিং করতেছি, কিন্তু যখন আমরা রেগুলার আইএলটিএস এর টেক্সট পড়ব তখন স্কিমিং স্ক্যানিং এর টেকনিক অ্যাপ্লাই করে পড়তে, তখন যেটা দরকার। পুরো প্যাসেজ পড়তে গেলে সময় পাবেন না। দ্য বডি, আমাদের দেহ। The concept of body is closely related to the ideas of illness and health. All of us exist in a body in different shapes, height, colors and physical ability. সবাই আমরা একটা দেহের মধ্যে আছি, আমাদের দেহটা বিভিন্ন শেপের থাকে, হাইটের থাকে, কালার, ফিজিক্যাল এবিলিটি থাকে। The main reason for the differences are genetic. এই ডিফারেন্সের বেশিরভাগ রিজনই কি? জেনেটিক। The fact that the people bodies change as they age. মানুষের যতই বয়স বাড়ে তাদের বডি পাল্টে যায়। However, the huge range of research indicates that there are social factors too. আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের বডির শেপটি পাল্টে যায় এবং শেপ বিভিন্নতা এমনিতেও আমাদের হয়, জেনেটিক। কিন্তু আমাদের এখানে জেনেটিক কারণে আমাদের শরীরে বিভিন্নতা হয়। দেখেন বাংলাদেশের শরীর লোক, মানুষের শরীরে দেহরা গঠন আকৃতি যেরকম, আফ্রিকার লোকদের শরীরে গঠন আকৃতি ভিন্ন রকম, সৌদি আরবের লোকদের শরীরে গঠন আকৃতি ভিন্ন রকম, আফগানিস্তানের লোকদের শরীরে গঠন আকৃতি বিভিন্ন রকম, চাইনিজদের শরীরে গঠন আকৃতি ভিন্ন রকম। এটা নির্ভর করে জেনেটিক, এবং রিসার্চ বলতেছেন শুধু জেনেটিকই না, এটা সোশ্যাল ফ্যাক্টরকেও এটা এফেক্ট করে। এখন আসে দেখি এটা বিস্তারিত। Poorer people are more likely to eat unhealthy food and to smoke cigarette and to be employed in receptive, physically difficult work or opposite, boring, inactive employment. বলতেছে গরিব লোকেরা আনহেলদি ফুড খায়, সিগারেট খায়, তারপরে বিভিন্ন রকমের রিসেপটিভ এবং ফিজিক্যালি ডিফিকাল্ট ওয়ার্ক করে, বোরিং, ইনঅ্যাক্টিভ এমপ্লয়মেন্টের মধ্যে থাকে। মোরওভার দেয়ার হাউজিং কন্ডিশনস আর নেইবারহুডস টেন্ড টু বি ওর্স। কিন্তু আবার তাদের বাড়িঘর এবং পরিবেশও, প্রতিবেশীরা এবং প্রতিবেশী যে পরিবেশ সেটাও খারাপ, টেন্ড টু বি ওর্স, খারাপ হয়। All these factors impact upon the conditions of the person's health. সবকিছু পার্সনের শরীরকে এফেক্ট করে, স্বাস্থ্যকে এফেক্ট করে। ফিজিক্যালি শেপ অফ দ্য বডিজ আর স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই দ্য সোশ্যাল ফ্যাক্টর। সোশ্যাল ফ্যাক্টরের সাথে শরীরের ফিজিক্যালি শেপ টেপ এগুলো অনেক এফেক্ট করে। আপনি দেখবেন কি, যারা একটু গরিব লোক বা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, বস্তির মধ্যে থাকে, অনেক লোক এসে থাকে, তার শরীরে আকার আকৃতি গঠন আর সুন্দর পরিবেশে, নান্দনিক পরিবেশে যারা থাকে তাদের শরীরে গঠন আকার আকৃতি দেখতে অন্যরকম বোঝা যায়। These social factors are also closely linked to the emotional well-being. এই সোশ্যাল ফ্যাক্টরগুলি কিসের সাথে জড়িত? মানসিকভাবে ভালো থাকার উপরে। না, স্বাভাবিক কথা, আপনি যে ভালো পরিবেশে থাকেন, ভালো লোকদের সাথে উঠা বসা করেন, সুন্দর নান্দনিক পরিবেশ, সুন্দর বাড়ি, সুন্দর পরিবেশের মধ্যে থাকেন, আপনার আসবাব বাড়ি ঘর সবই সুন্দর, খাবার দাবার ভালো খান, টেনশন নাই, তাইলে আপনার মানসিকভাবে আপনি ভালো থাকবেন। People with low or no income are more likely to have mental health problem.
বেশিরভাগ লোকের যাদের ইনকাম নাই অথবা লো ইনকাম তাদের মেন্টাল হেলথ থাকে, কারণ টেনশনে থাকে, ঝামেলা থাকে, প্রেশারিতে থাকে। ইট ইজ নট ক্লিয়ার হাউএভার হোয়েদার পভার্টি কজেস মেন্টাল ইলনেস। এটা ক্লিয়ার না যে গরিব দারিদ্রতা মানসিক অসুস্থতা তৈরি করে কিনা, or whether it is the other way around, নাকি অন্য কিছু আছে। For example, the certain people with mental health issues may be at the risk of becoming homeless, just as a person who is homeless may have an increased risk of illness and such as depression. ফর এক্সাম্পল, মানসিক অসুস্থতার ব্যাপার কেন আসছে, কিছু কিছু লোকে মেন্টাল হেলথ ইস্যুতে ভুগে, যে আমার বাড়ি ঘর কিনা হারাই ফেলাই, আমি কিনা হোমলেস হয়ে পড়ি, আমি কিনা দরিদ্র হয়ে পড়ি, আমি কিনা ঝামেলায় পড়ে যাই, এরকম। আর যারা ঝামেলায় পড়ে আছে, হোমলেস হয়ে আছে, তারা ভাবে কি ডিপ্রেশনের মধ্যে থাকে, অসুস্থই হয়ে যায় কিনা বা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, এরকম। There are other types of social factors too. অন্যান্য সোশ্যাল ফ্যাক্টর আছে। Bodies are young or old, short or tall, big or small, weak or strong. শরীর ইয়াং হবে না ওল্ড হবে, ওল্ড বডিজ আর ইয়াং or old, short or tall, big or small, weak or strong. Whether these judgments matter and whether they are positive or negative depends on the culture and historical context. এইগুলোর নির্ভর করে কিসের উপরে? কালচার এবং হিস্ট্রিক্যাল কনটেক্সটের উপরে। কিরকম? The culture and media of different societies promote very different valuations of bodies shape. বিভিন্ন সোসাইটির কালচার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেরকম, সো কালচার মিডিয়া আমাদের বডি শেপকে চেঞ্জ করে বা অনেক এফেক্ট করে। What is considered as attractive or ugly normally or abnormally varies abnormally. কোনটা অ্যাট্রাকটিভ, কোনটা কুৎসিত, আগলি, এটা নরমালি মানে খুব বেশি ভাবে ব্যাপকভাবে ভ্যারি করে। সার্টেনলি, ফর এক্সাম্পল, ইন রিচ সোসাইটি, উদাহরণস্বরূপ রিচ সোসাইটিস, দ্য আইডিয়া অফ সিমলেস ইজ হাইলি ভ্যালুড। রিচ সোসাইটিতে যত মানে স্লিম টিম থাকবে তাদেরকে খুব বেশি দাম দেওয়া হয়, হাইলি ভ্যালুড। বাট হিস্টোরিক্যালি এটা ডিফারেন্ট ছিল। কিরকম ছিল? হিস্টোরিক্যালি দিস ওয়াজ ডিফারেন্ট। কিরকম? আগে এটা ডিফারেন্ট ছিল। ইন মোস্ট সোসাইটিস দ্য বডিজ, the ideal body shape for women was full figured with a noticeable belly, while in middle-aged men a large stomach indicated that they were financially successful in life. বলতেছে আগে এরকম ছিল যে মহিলারা একদম ফিজিক্যালি খুব ফুল ফিগার, মানে খুব উঁচা লম্বা এরকম, উইথ নটিসেবল বেলি, বেলিটা একদম চোখে পড়ার মতো বড় সড়ো মানুষ দেখো। হোয়াইল মিডল এজ লোকেরা, মধ্যবয়সের লোকেরা যাদের স্টমাকটা, ভুঁড়িটা অনেক বড়, এদেরকে ব্যবহার করা হয়তো ফিনান্সিয়ালি সাকসেসফুল ইন লাইফ। মানে ভুঁড়ি টুড়ি বলো, মধ্যবয়সের লোক তার শরীর একদম ভুঁড়িটা বড় বা এই সেই স্টমাকটা বড় দেখা যায়, অতএব মনে হয় যে সে ধনী লোক। আমাদের দেশে এরকম একটা কথা ছিল, ধনী টাকাওয়ালা লোকের পেট বড় থাকে, এরকম একটা কথা আছে আমাদের দেশেও। In many traditional African and Pacific island culture, for example, a large body shape was a sign of success and shape to be aimed at. বলতেছে আফ্রিকা এবং প্যাসিফিক আইল্যান্ডের কালচার এরকম আছে, বড় সড়ো দেহ, লার্জ বডি শেপ, এটা সফলতার একটা সাকসেস, এবং মানুষ এটাতেই এইমড এট, মানে এরকম চায়। It is easy for people who feel undervalued because of factors they have no power or to change, for example, their age and height. Easy, মানুষ এইভাবে আন্ডারভ্যালু, স্বাভাবিক, ইজি ফর পিপল টু ফিল আন্ডারভ্যালুড। অনেক লোকেরই যাদের উঁচা লম্বা শরীর নাই, হাইট ভালো না, স্বাস্থ্য ভালো না, হ্যাঁ, দেয়ার এইজ অনুসারে হাইটটা বা স্বাস্থ্যটা বা হাইট এরকম তেমন কিছু না, ছোটখাটো শরীর, তারা নিজেদেরকে খুব আন্ডারভ্যালুড মনে করে। Equally, they can feel pressured into making changes to their appearance when there is a choice, which in extreme cases can lead to obsession with weight loss and fitness regimes. বলতেছে ইকুয়ালি, সমভাবে, they can feel pressure, তারা আবার প্রেশারও ফিল করে, into making changes to their appearance, তাদের অ্যাপিয়ারেন্স অনেক সময় চেঞ্জ করতে চায়, হ্যাঁ, মোটা সোটা হইতে চায়, অথবা শুকাইতে চায়, অথবা লম্বা হইতে চায়, এই প্রেশারটা বোধ করে।
when there is a choice, যখন এটা সম্ভব হয়, there is a choice মানে তো করতে পারে, এরকম সব মানুষ যদি থাকে তখন এটা কেমনে করব, কখন করব, এই নিয়ে একটা প্রেশারও থাকে। in which extreme cases can lead to obsession, আর এরকম যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে খুব এক্সট্রিম পর্যায়ে গেলে তারা খুব বেশি মোটা হয়ে যায়, অথবা ওয়েট লস, আবার স্লিম হইতে গেলে বেশি ওয়েট লস করে ফেলায়। আর ফিটনেস রিজিমের দিক দিয়ে, ফিটনেসের দিক দিয়ে রিজিমসের and fitness রিজিম বলতে ফিটনেস দিক দিয়ে কেউ যদি মোটা হইতে যায়, বেশি করতে গেলে বেশি মোটা হয়ে যায়, আবার কেউ শুকাতে গেলে বেশি শুকায় যায়, এরকমও হয়। Sociologists then are suggesting that we should not just view bodies and minds in biological terms but also in social terms. সোশ্যালিস্টরা কি বলে, সাজেস্ট করে যে আমরা শুধুমাত্র বডি এবং মাইন্ডকে বায়োলজিক্যাল টার্মই দেখবো না, আমরা সোশ্যাল টার্মও দেখবো। The physical body, what we seek to do with change over time and society. বলতেছে physical body and what we seek to do, আমরা যেটা করতে চাই, it change with a seek to do with it change over time and society, সময়ের আবর্তে এবং সোসাইটির দিক দিয়ে এগুলি চেঞ্জ হয়। This has important implication for medicine and ideas of health, and it has important implication for medicine, ওষুধের দিক দিয়ে এবং আইডিয়া এবং হেলথের দিক দিয়ে ব্যাপার এখানে কনসিডার করার মতো এগুলো। Thus the idea of people being obese, মাইকটা বন্ধ রাখেন, কে খুলছেন মাইকটা? আরিফ ভাই মাইকটা বন্ধ রাখেন। Thus the idea of people being obese is physically related to large amount of processed food together with lack of exercise and is therefore a medical issue. আর এরকম করতে গেলে যেমন উদাহরণস্বরূপ বলছে, thus the idea of people being obese, মানুষ যে মোটা হয়ে যায়, অবশ্যই মোটা হয়ে যায়, is physically related to a large amount of food. এটা ফিজিক্যালি কিসের সাথে রিলেটেড? মানুষ অনেক বেশি প্রসেস ফুড খায়, মানুষ এক্সারসাইজ কম করে, ল্যাক অফ এক্সারসাইজ, তার এক্সারসাইজ কম হয়, and is therefore, তখন এটা মেডিকেল একটা ইস্যু হয়ে যায়। However, it has also become a mental health issue. এটা একটা মেন্টাল হেলথ ইস্যু হয়ে গেছে, যে মোটা সোটা হয়ে যাওয়া, and social problem, এটা সোশ্যাল প্রবলেম হয়ে গেছে, as a result of people coming to define this particular body shape as wrong and unhealthy. মানুষ যেহেতু এই ধরনের মোটা সোটা মানে খুব অবেস মোটা সোটা শরীরকে মানে যেহেতু রং এবং আনহেলদি বলে, কেন বলে? ইট হ্যাজ বিকাম এ মেন্টাল হেলথ ইস্যু, এটা মানসিক হেলথ, খুব মোটা সোটা লোকের একটা মেন্টাল হেলথের বেশ ব্যাপার হয়ে যায়, সোশ্যাল প্রবলেম হয়ে যায়, এজ এ রেজাল্ট অফ কিসের জন্য? পিপল কামিং টু ডিফাইন দিস পার্টিকুলার বডি শেপ, এইরকম স্থূলকায় বডি শেপকে যেহেতু মানুষ ডিফাইন করে কি হিসাবে? রং অ্যান্ড আনহেলদি। আমি পুরাটাই আপনাদেরকে পড়লাম, যদিও আমরা পরীক্ষা মেদিন পুরাটা পড়া একটি টেকনিক অ্যাপ্লাই করব না, স্কিমিং স্ক্যানিং এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু যেহেতু আমরা বেসিক লেভেলে আছি এগুলি ঠিক করতেছি। ইন হোয়াট ওয়েজ ডু আওয়ার বডিজ ফিজিক্যালি ডিফার, মনে রাখবেন 4 শব্দে আনসার করতে হবে। ইন হোয়াট ওয়েজ ডু আওয়ার বডিজ ফিজিক্যালি ডিফার, কোন কোন ক্ষেত্রে ফিজিক্যালি ডিফার করে? এই যে এই ক্ষেত্রগুলো, কোনটা? শেপ, আওয়ার বডি, we exist in bodies of different, differ মানে ডিফারেন্ট, কিরকম ডিফারেন্ট? শেপের দিক দিয়ে, হাইটের দিক দিয়ে, কালারের দিক দিয়ে, ফিজিক্যাল এবিলিটির দিক দিয়ে। তাহলে আমাদের কয়টা শব্দ নিতে পারবো? আমরা শব্দ নিতে পারবো 4টা। তাহলে আমরা নিতে পারি শেপ, হাইট, কালার আরটা দিবা শেপ, সরি, কালার এন্ড এবিলিটি, স্যার। এবিলিটিস। অ্যান্টনি কিছু দেওয়ার দরকার নেই, 4টা উত্তর আসলে হলো 4 শব্দ। Why do our body differ physically? কেন ডিফার করে বলেন? কয়টা কারণ ডিফার করে? একটা তো জেনেটিক, আর একটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টরস। জেনেটিক এন্ড সোশ্যাল, এজিং, সোশ্যাল ফ্যাক্টরস। একটা হচ্ছে জেনেটিক এন্ড এন্ড 4 শব্দ নিতেই পারতেছি, সোশ্যাল ফ্যাক্টরস। What type of job are poor family like to have? আমি দুইটা বলে দিলাম, এখন তোমরা বলো কি কি করছো। What type of jobs are poor family like to have? কি লাগছে বলো? ফিজিক্যালি ডিফিকাল্ট ওয়ার্ক। হ্যাঁ, আরটা কি? এটা হইতে পারে। আর কিছু আছে? আর কেউ করছে? ইভা,
ইভা বলল। আব্দুল্লাহ ভাই লিখছেন এটা? আরিফ ভাই লিখছেন? আরিফ ভাই করছেন? আব্দুল্লাহ আরিফ ভাই করেন নাই? আরিফ ভাই সরি আমি দেখতে পারি নাই, সরি। এখানে আমাদের বলতেছে, আমাদের প্রশ্নটা কি? আমাদের প্রশ্নটা হচ্ছে হোয়াট টাইপ অফ জবস আর পোর পিপল লাইকলি টু হ্যাভ। পোর পিপল দুই এই ধরনের জব করে। একটা হচ্ছে ফিজিক্যালি ডিফিকাল্ট ওয়ার্ক, আর ওয়ার্কটাকে যাওয়ার দরকার নাই, আর অপোজিট টু বোরিং এবং ইনঅ্যাক্টিভ। ফিজিক্যালি ডিফিকাল্ট অর ইনঅ্যাক্টিভ, অর দিয়ে দিছে। ফিজিক্যালি ডিফিকাল্ট, আরেকটা হচ্ছে সরি অর ইনঅ্যাক্টিভ। এন না কিন্তু, এন না, অর inactive. Okay. What aspects of poor families living environment are not good? গরিব লোকদের লিভিং এনভায়রনমেন্ট কিভাবে গুড না বলো? গরিব সব সময় যখন প্যারাগ্রাফ গুলো পড়ে যাবা মনে মনে রাখবা। আমার তো এটা অনেকবার পড়া আছে বলে আমার অসুবিধা নাই, আপনাদেরকে বলেছি যখনই পড়ে যাবেন তখন পাশে আউটলাইন রেখে দিবেন যে আমি এখানে কি পড়লাম, এখানে কি পড়লাম। মনে মনে যদি রাখতে পারো রাখবা, তো মনে মনে রাখতে পারবা না। যখনই কোনো কারণে একটা প্যারা পড়বা তখনই এটার পাশে তুমি এই প্যারাটা কিসের উপরে আছে, এই প্যারাটাতে কি লেখা আছে, গরিব লোকদের বাসস্থান চাকরি বাকরি নিয়ে আছে, তাহলে আমি এখানে এটা খুঁজে পাবো। গরিব লোকদের হাউজিং কন্ডিশনটা কি, হাউজিং কন্ডিশনটা কিরকম? আনহাইজেনিক। না না না, আমার প্রশ্ন এটা না। হোয়াট অ্যাসপেক্টস অফ পোর ফ্যামিলি লিভিং এনভায়রনমেন্ট আর নট গুড? গরিব লোকদের লিভিং এনভায়রনমেন্টের কোন কোন জিনিসগুলো ভালো না, কোন কোন জিনিসগুলো অ্যাসপেক্ট গুলো সুবিধার না, সেগুলো কি? হাউজিং কন্ডিশন নেইবারহুড। নেইবারহুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা। হাউজিং কন্ডিশন আর নেইবারস। নেইবারহুড, এই দুইটা। হাউজিং, গরিব লোকের কোন দিক, গরিব লোকের বাড়িঘরের কোন দিকগুলো ভালো না, হাউজিং কন্ডিশন ভালো না, এবং তাদের যে আশেপাশের পরিবেশ এইটা ওইগুলো ভালো না। তাহলে আমরা হাউজিং কন্ডিশন এন্ড নেইবারহুড যদি দেই আমরা 4 শব্দে থাকতে পারতেছি, বেশি হইতেছে না। তাহলে এখানে হবে হাউজিং কন্ডিশনস and neighborhood. Okay. What influences now new group of people value bodies? What influences new group of people value bodies? নতুনরা কোন দিক দিয়ে বডিকে ভ্যালু করে? 5 নম্বর না 4 নম্বর? এটা 5 নাম্বার। 5 নম্বর। 5 নম্বর স্যার। গ্রুপ অফ পিপল ভ্যালু বডিজ। নিউ গ্রুপ অফ পিপল কোন দিক দিয়ে ভ্যালু করে? এই দুইটা জিনিস। এখানে নতুন লোকদের, এখন আগে তো ওরা গরিব লোকদের এই পোর কন্ডিশন, তারপর এখানে মেন্টাল ব্যাপার, পোর কন্ডিশন হলে মেন্টালি যে তারা সিক হয়ে পড়ে সেই নিয়ে কথা বলা হয়েছে। আর এখানে নতুন নিউ জেনারেশনের কথা বলা হয়েছে। নিউ জেনারেশন, কালচারাল এন্ড হিস্ট্রিক্যাল কনটেক্সট। থ্যাংক ইউ। কালচার এন্ড মিডিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কালচার এন্ড মিডিয়া, এই দুইটা জিনিস হবে। কালচার and media. Good. What have wealthy culture changed their opinion about? Wealthy culture তাদের অপিনিয়নটা কোন দিক দিয়ে চেঞ্জ করছে? কারেন্টলি মানে বর্তমানে। ফর এক্সাম্পল দ্য রিচ সোসাইটি, এই যে দেখো প্যারাফ্রেজিং, রিচ সোসাইটি মানে ওয়েলদি কালচার। The idea of seamless is highly valued. বর্তমানে কি আইডিয়া অফ সিমলেস না তারা খুব ভ্যালু দিচ্ছে, এটাই তারা চেঞ্জ করছে। এই যে এখানে বলছে হোয়াট হ্যাভ
wealthy culture changed their opinion about, তারা opinionটা কোন দিক দিয়ে চেঞ্জ করছে, কোন দিক দিয়ে চেঞ্জ করছে বলো? the idea of slimness, এটা এখন লোক, আগে ছিল, এখন চেঞ্জের কথা কেন করছে পরের প্যারাতে আমরা পরে আসছি। আগে কি ভাবতো, একটা মহিলার ক্ষেত্রে লম্বা চোরা মোটা সোটা হবে, একদম ফুল ফিগার্ড হবে, অথবা একটা পুরুষ মিডল বয়সের একটা পুরুষের ভুঁড়ি বড় থাকবে, তাদেরকে খুব দামি বলা হইতো, পয়সাওয়ালা লোক বলা হইতো, রিচ লোক বলা হইতো। কিন্তু এই জিনিসটা এখন মডার্ন, এটা চেঞ্জ হয়েছে, কি যত স্লিম হবে তত ভালো, এরকম একটা ভাব, এই কথাটা নিচে বলছে। কথা কি আমার বোঝা গেছে? আচ্ছা। In the past, what part of the body could indicate the people were rich? Hey, A large stomach. yes. এখানে আমরা শব্দটা কি আসছে এখানে? People are rich, এটা হচ্ছে কোন ক্ষেত্রে? Noticeable belly অথবা কি? Large stomach. A large stomach, আমার মনে হয় large stomach অথবা belly বলে দিলেই হলো। What part of the body? বড় ছোট বলার দরকার নাই, বেলি মহিলার ক্ষেত্রে বলা হয়েছে বেলি, আর পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে ওই বাক্যটার মধ্যে and stomach। আমি দুইটাই এখন পরিপূর্ণভাবে আনতে যাচ্ছি, কারণ আমি হয়তো কমাই দিতে পারতাম একটা, কিন্তু কমাই দিলাম না কেন? কারণ আমার 3 শব্দ মধ্যে থাকতেছে, 4 শব্দ যদি হইতো তাহলে একটা দুইটা বাদ দিয়ে যদি ঠিকঠাক করতে হয়, পরিপূর্ণভাবে না আনতে পারলে সংক্ষিপ্ত ভাবে দিব, কিন্তু এখন পুরাটা বললেও কিন্তু আমার 3 শব্দ বেশি যায় না, দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে নিলাম পুরো বেলি এন্ড স্টমাক। কারণ এখানে দেখো, এখানে বলছে মহিলাদের ক্ষেত্রে বলছে নটিসেবল বেলি, আর পুরুষদের ক্ষেত্রে আমি এটা একটু মুছে নেই, মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে নটিসেবল বেলি, এবং পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে কি লার্জ, নটিসেবল মানে চোখে পড়ার মতো, আর নটিসেবল বেলি, আর পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে লার্জ স্টমাক। জিনিস কিন্তু একই, বড় সড়ো হইলে চোখে পড়বে, আর লার্জ মানে বড় সড়ো, একই কথা। তো বেলি এন্ড স্টমাক এই দুইটাই বলে দিলাম, আর নটিসেবল লার্জ এগুলো বলতে গেলাম না, কারণ ছোট হলে তার চোখে পড়ার প্রসঙ্গ না। According to society, in what way should we think about the body? According to society, in what way should we think about the body? কোন ক্ষেত্রে? I'm sorry, ভুল বলছি, সোশিওলজি। এখন সোশিওলজিস্টটা কি বলতেছে, এদিকে তাকাও। সোশিওলজিস্টটা বলতেছে, এদিকে তাকাও সবাই, আমাদের নামাজের আজান তো হয়ে গেছে, আমরা এটা শেষ করে ফেলতে চাচ্ছি। সোশিওলজিস্ট, তার মানে সোশিওলজিস্টটা বলতেছে দেন, তখন এখন আবার চলে কি বলতেছে, আর সাজেস্টিং দ্যাট উই শুড নট জাস্ট ভিউ বডিজ এন্ড মাইন্ড ইন বায়োলজিক্যাল টার্ম, শরীর এবং মনকে শুধুমাত্র বায়োলজিক্যাল দিক থেকেই দেখবো না, বাট অলসো ইন সোশ্যাল টার্মস। তার মানে সোশ্যালিস্টটা কি বলতেছে, বায়োলজিক্যালি এবং সোশ্যালি দুইটার কথাই বলতেছে, বায়োলজিক্যালি এবং সোশ্যালি। সে শুধুমাত্র একজন ব্যবসায়ী না, চাকরিজীবীও, তাহলে কি সে একটা না দুইটা? দুইটাই। তাইলে বায়োলজিক্যালি এবং সোশ্যালি দুইটাই, নট অনলি বায়োলজিক্যালি বাট অলসো সোশ্যালি। তার মানে বায়োলজিক্যালি আসবে, সোশ্যালিস্টটা বায়োলজিক্যালি, এটাও তো আসবে, এটা তো আসেই, এবং সোশ্যালিও তারা বলতেছে। আচ্ছা, which two physical factors contribute to whether people are obese or not? কোন দুইটা ফিজিক্যাল ফ্যাক্টর, দেখো কিভাবে প্যারাফ্রেজিং করে, কোন দুইটা ফিজিক্যাল ফ্যাক্টর বলে দিবে যে সে মোটা কি মোটা না। এইটা নির্ভর করবে কিসের উপরে, এইটা ফুড এন্ড ল্যাক অফ এক্সারসাইজ, ফুড প্রসেস ফুড বা ফুড এন্ড ল্যাক অফ এক্সারসাইজ। কোন দুইটা জিনিস বলে যে তুমি মোটা কি মোটা না, বা কোন মোটাটাকে মোটা বা অবেসকে কন্ট্রোল করার বিষয়টা কি, কোন দুইটা ফ্যাক্টর, হুইচ টু ফিজিক্যাল ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু whether people are obese or not? একটা হচ্ছে ফুড, আবার তুমি যদি বলতে কি ফুড এবং প্রসেস ফুড, তাও হইতো, দরকার নেই, ফুড এন্ড এক্সারসাইজ, ল্যাক অফ এক্সারসাইজ বলার দরকার নেই, কারণ খাবার বেশি খাইবা, এক্সারসাইজ কম করবা, অথবা খাবার এই দুইটার উপর ডিপেন্ড করবে তুমি মোটা কি মোটা না, এটার উপরে। What does society say that being obese is? Society কি বলে মোটা হওয়াটাকে, সোসাইটি কি বলে? As a result, people মানে society coming to define that this particular body shape, এই মোটা সোটা বডি শেপটাকে, obese বডি শেপটাকে কি বলা হয়? এই obese this particular are wrong and unhealthy.
তাহলে সোসাইটি এটাই বলতেছে, এটা হুবহুব কথা আসছে। রং অ্যান্ড আনহেলদি। আমি সবাইকে 3 নম্বর শিটে পৌঁছাই দিছি। ওই 3 নম্বর শিটটা আমরা নামাজের পরে শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আমরা নামাজটা পড়ে নিই। আমরা এটা করে ফেলছি, যাদের যা দরকার স্ক্রিনশট নিয়ে রেখে দেন।
স্যার। সালাম। সাইমা, দেরি কেন আজকে? স্যার দেরি হয়ে গেছে, আমি একটু অসুস্থ। সবাই আসছে? স্যার আসছি। 7 জন চলে আসছে। ওকে, move on to our let's move on to our today's class. Hmm. আজকে আমরা কোনটা নিয়ে কাজ করব? স্টাডিং অ্যাব্রড, words related to education, scanning, completing tables and flowchart. আজকে আমাদের কাজ এটা। আজকে আমরা আইএলটিএস এর যে জিনিসটা নিয়ে আলোচনা করব রিডিং এর, সেটা হচ্ছে words related to education। যেগুলো মূলত আমাদের আইএলটিএস রিলেটেড কাজ হচ্ছে স্ক্যানিং and completing tables and chart. এটা আমাদের কাজ। স্ক্যানিং, টেবিল চার্ট কমপ্লিট করতে গেলে আপনার ছোট ছোট অংশ লাগবে। তখন আপনাকে পুরো রিডিং যে টেক্সটটা, এটাকে আপনাকে কি করতে হবে? টেবিল চার্ট এগুলোকে কি করার জন্য, ফিল আপ করার জন্য স্ক্যান করে করে ছোট ছোট জিনিস বের করতে হবে। আসেন দেখি আমরা কিছু ওয়ার্ম আপ কাজ করি। ম্যাচ দ্য ফলোইং স্কুল সাবজেক্ট টু দ্য ডেফিনেশনস। কি ফলোইং স্কুল সাবজেক্ট? কি নিউমেরিসি। নিউমেরিসি কোনটার সাথে জড়িত? তাড়াতাড়ি করেন এটা, তাড়াতাড়ি বলেন। নিউমেরিসি দুই স্যার। Numeracy কি? The ability to work with numbers and do calculations. Numeracy. Literacy কি? Ability to read and write. PE মানে physical education. Physical education কোনটা? A lesson in which people do physical exercise or sport. RE মানে religious education. Religious education কোনটা? কি? School subject in which children learn about religion and other social values. কেন আমরা এগুলি করলাম? এগুলি কেন করা দরকার ছিল আমাদের, সেটা একটু পরে আস্তে আস্তে টের পাবেন। দেখেন, without looking back at exercise 1, write the correct school subjects below each picture. এটা কি? আরি। আর হচ্ছে রিলিজিয়াস এডুকেশন। এটা কি? নিউমেরিক। নিউমেরিক। আমাদের এটা নিউমেরিসি, যে সব উপরে আছে, উপরে নিউমেরিসি পরে লিখতে করতে নিউমেরিসি। আর এটা কি? ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এডুকেশন। আর এটা হচ্ছে লিটারেসি। লিটারেসি। Put the following words। এখন আবার আপনাকে কিছু আগেরগুলি কি দেখাইলো, আগেরগুলো দেখাইলো, একটু একটু করে আলোচনা করতে যাচ্ছে কিভাবে ছোট্ট ছোট্ট অংশ বড় অংশকে রিপ্রেজেন্ট করে। একটা বড় কথার অর্থই হচ্ছে একটা ছোট্ট জিনিস। সেই জিনিসটা যেমন নিউমেরিসি বলতে আমরা একটা লম্বা কথা, এটা ডেফিনেশন। তো ডেফিনেশন থেকে ছোট্ট জিনিসটা বের করা, এটা একটু আইডিয়া আপনাকে দিল। এবার আসেন দেখি, ফ্লো চার্ট করতে গেলে আমাদের কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, একটা প্রসেসকে বর্ণনা করা। এখন আসেন তো দেখি, এখানে এডুকেশন আছে, কোনটা এক নম্বরে সবচেয়ে নিচে কোনটা আসবে? প্রাইমারি স্কুল। ইনফ্যান্ট স্কুল। না না, নার্সারি। ইনফ্যান্ট স্কুল। ইনফ্যান্ট স্কুল। তারপর আসবে কি? নার্সারি স্কুল। নার্সারি স্কুল। তারপর আসবে তোমার কোথায়? নার্সারি স্কুল। নার্সারি স্কুল। তারপর আসবে কোনটা? প্রাইমারি স্কুল। প্রাইমারি। সেকেন্ডারি স্কুল। তো 6 ফর্ম কলেজ। তারপর আসবে কি? ব্যাচেলার্স ডিগ্রি। ব্যাচেলর ডিগ্রি।
ব্যাচেলর, তারপর আছে মাস্টার, মাস্টার্স ডিগ্রি, তারপর আসবে কি পিএইচডি। কম লেখাপড়া তো না, বহুত লেখাপড়া। হ্যাঁ, জি স্যার। ওকে, এবার আমরা পরের কাজে যাই। What do you know about these student destination and places of origin? Fill in the gaps with the table with words from the list. কোনটা কোনটা আসবে বলো তো দেখি। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছে? আরেকবার একটু বললে ভালো হয়েছে। বলতেছে এই শব্দগুলো এখানে বসাবো। Fill in the gaps in the table with words from the list. এই লিস্ট থেকে শব্দগুলো নিব। ওকে স্যার। Words from the list. So, what are these here? Country, main language, adjective, city or one or more universities. Okay. Country, countryটা কি? ভিয়েতনাম। ভিয়েতনাম। কান্ট্রিটা হচ্ছে ভিয়েতনাম। আর সিটি, সিটি দেওয়াই আছে। আর কি সিটি হইতে পারে? টোকিও অথবা হো চি মিন এটা। আচ্ছা, এবার আসো দেখি কোন সিটি হতে পারে? জাপান। 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 তারপরে সিটিটা হচ্ছে টোকিও। সৌদি আরব, মেইন ল্যাঙ্গুয়েজ কি? আরাবিক। আরবিক। আরবিক। আরাবিক। অ্যাডজেক্টিভ কি? আরাবিয়ান। অ্যারাব, না, আরাবিয়ান না, অ্যাডজেক্টিভ তো আরাব। অ্যারাবিয়ান ভাই স্যার, উপরে তো অ্যারাব দেওয়া, আরব। আরাব নাকি? জি স্যার, উপরে আরব দেওয়া। আরাব দেওয়া। Okay. জার্মানি, জার্মানির জার্মান। ভাষাও জার্মান। আরটা কি? কি জানি বলে, একটা বিগ সিটি, বিগ সিটিতে দেওয়াই আছে মিউনিক নাকি? আর কি হতে পারে? ওকে। নেদারল্যান্ড, মেইন ল্যাঙ্গুয়েজ কি? হেইডেলবার্গ নাকি? নো। মেইন জার্মান। ডাচ, ডাচ, ডাচ। ডাচ। ভেরি গুড, ডাচ। আমস্টারডাম, আরটা শর্ট ডাচ। বেলজিয়াম, বেলজিয়ামের আর জার্মানের 9 নম্বরে কি হেইডেলবার্গ হবে না স্যার? না, ওটা আমরা করতেছি না, আসেন। তারপর 12 বেলজিয়াম। বেলজিয়াম, জুরিচ স্যার। বেলজিয়াম মেইন ল্যাঙ্গুয়েজ ডাচ, না, বেলজিয়ামের ভাষা কি? ব্রাসেল, বেলজিয়ামের ভাষা ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ, এই যে ফ্রেঞ্চ দেওয়া আছে। তারপরে এটা লবিনতে এটা দেওয়াই আছে তাদের 13। সুইজারল্যান্ড, ফ্রেঞ্চ ভাষা কি? স্প্যানিশ। আর সিটি তো দেয়াই আছে। জাস্ট খেলে আমরা একটা টেবিল ফিল আপ করলাম। এবার আসো দেখি ওয়াচ আউট। রিমেম্বার হ্যাজ টু মেইন ইউজেস। রিমেম্বার শব্দটার দুইটা ব্যবহার। একটা হচ্ছে টু রিকল পিপল অর ইভেন্ট ফ্রম দ্য পাস্ট, অর আরেকটা ব্যবহার হচ্ছে টু রিটেইন আইডিয়া। একটা হচ্ছে টু রিকল, আর হচ্ছে টু রিটেইন অ্যান আইডিয়া অর ইভেন ইন ইউর মাইন্ড। রিকল, রিমেম্বার, আমার বাবার কথা মনে পড়লো, অথবা পিপল অথবা ইভেন ইন দ্য পাস্ট, অতীতের কথা মনে করা। যেমন আই রিমেম্বার্ড হাউ শি লুকড দ্যাট ডে, আমার মনে পড়ে ওই দিন তাকে কেমন দেখাচ্ছিল। আরেকটা হচ্ছে রিটেইন অ্যান আইডিয়া অর ইন্টেনশন ইন ইউর মাইন্ড। ও, আমার তো কি জানি বলে, মেইলটা পাঠানোর কথা মনে পড়লো, স্মরণ হইল। মনে পড়া, স্মরণ হওয়া, কাজটা করতে মনে করা। টু রিটেইন অ্যান আইডিয়া অর ইন্টেনশন ইন ইউর মাইন্ড, মনের মধ্যে কিছু জাগ্রত হওয়া, কিছু করা জন্য, ইন্টেনশন। দুইটা অর্থ, একটা হচ্ছে টু রিকল, একটা টু রিটেইন। আর ইফ ইউ হেল্প সামওয়ান টু রিমেম্বার সামথিং, উই ইউজ দ্য ওয়ার্ড রিমাইন্ড। আমরা যখন কাউকে কোনো কিছু করতে মনে করাই দিই, তখন আমরা শব্দটা কি ব্যবহার করি? রিমাইন্ড। কাউকে মনে করিয়ে দেওয়া, নিজে মনে করা না, কাউকে মনে, এই তুমি ওষুধ খাইছো, ওষুধ খাও, ওষুধ খাওয়ার কথা মনে করাই দিলাম, রিমাইন্ড।
Can you remember me to take a coat? No, it's wrong sentence. Can you remind me to take a coat? আমাকে কোটটার কথা তুমি মনে করে দিতে পারো? আসো দেখি আমরা এই এক্সারসাইজ গুলি করি। Goodbye, I will always কোনটা? রিমাইন্ড রিমেম্বার Remember. আচ্ছা হ্যাঁ রিমেম্বার Hello again. Do you remember me? এই আমার কথা কি মনে আছে? Remember me? She always reminds him that he needs to take his medicine. Do you always remember to take your medicine? তোমার ওষুধ খেতে কি সবসময় তোমার মনে থাকে? Remind me to take medicine. আমাকে ওষুধ খাওয়ার কথা মনে করাই দিও। আসেন দেখি আজকে আমরা যে ধরনের কোশ্চেন করতে যাচ্ছি তার উপরে এক্সাম ইনফরমেশন এবং তার স্কিল গুলো আমরা দেখব। আজকে আমরা কোন ধরনের কাজ করতেছি? টেবিল কম্প্রেশন এন্ড ফ্লো চার্ট। এই জন্য একটু আগে টেবিল গুলো প্র্যাকটিস করে আসছি, ছোট ছোট জিনিস। In the exam, you may be given a table or flow chart, a series of steps linked by arrow with gaps in it. You will need to read a passage to find the missing information. Passage প্রথম missing information পাওয়ার জন্য। The answers may be in one particular section of the text, but are likely to be in the same order as the gap. গ্যাপের মধ্যে এক ওয়ার্ডেরই সাধারণত থাকে, তবে এটা কনফার্ম না, হইতেও পারে ওয়ার্ডার সেম থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। You will be told how many words from the text. You should use no more than 2 words or a number or 1 word only, এরকম বলা থাকে। এক্সাম টিপস আছে, একটু টিপসটা কি? এই ক্ষেত্রে আমাদের স্ক্যানিং এর দরকার পড়বে। Scanning is a very useful technique because it saves time. It means that you move your eyes down the text quickly to find specific information. কি আমি হয়তো স্থান খুঁজতেছি অথবা নেম খুঁজতেছি অথবা কোনো ফ্রেজ খুঁজতেছি, without reading everything properly and ignoring information you do not read. সবকিছুই পড়তে যাচ্ছি না, যেটা দরকার নাই এটা আমি ইগনোর করে করে আগায় যাচ্ছি, আমার মনের মধ্যে যেটা আছে এটা নিয়ে নিয়ে খুঁজতেছি। দুইটা উদাহরণ দেই যে স্ক্যানিং কি জিনিস। স্ক্যানিং হচ্ছে কোন একটা পার্টিকুলার জিনিস মাথায় নিয়ে সেটা খোঁজা রিডিং এর মধ্যে। রাত্রিবেলা খেলা ছিল রিয়াল মাদ্রিদ বার্সেলোনার, কিন্তু যেহেতু খেলা 2টার সময় শুরু হতে যাচ্ছে, আমি আর খেলাটা দেখি নাই, যেহেতু সকালে ভোরে উঠতে হবে, আমি আর পারবো না এখন আর দেখতে। সকালে আমি খুব ভোরে ঘুম থেকে উঠে যখনই নাস্তার টেবিলে যখনই পত্রিকাটা আমি পাইলাম, নাস্তাও খাচ্ছি, পত্রিকাটা খালি নিয়ে আমি এখন তো বাসা থেকে বেরিয়ে যাবো, আমার সময় নেই পত্রিকা পড়ার, জাস্ট খালি খেলার রেজাল্টটার জন্য উদ্গ্রীব হয়ে আছি। তখন পত্রিকাটা নিয়ে খেলার খবরটাতে যাইয়াই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খবরটা বের করে আমি এত বড় 2 কলামে লেখা আছে অথবা অনেকটা বড় লম্বা টেক্সট লেখা আছে, এত কিছু এই টেক্সটার মধ্যে খালি আমি চোখ বুলাচ্ছি কেন? খালি রেজাল্টটা জানার জন্য। রেজাল্টটা কিরকম ভাবে লেখা থাকবে পত্রিকার মধ্যে, আমার মনের মধ্যে একটা পিকচার নিয়ে নিছি। পিকচারটা কিরকম হয়? 0-2 অথবা 2-0 অথবা 0-0 অথবা 1-0 অথবা 0-1 অথবা 4-0 অথবা 4-2, এরকম এই ধরনের একটা ফিগারই রেজাল্ট ফুটবলের রেজাল্টে থাকে। তাহলে এরকম একটা জিনিস, এই যে আমি 2 কলামের একটা টেক্সট পড়তেছি, অনেক লম্বা কলামের 2 কলামের টেক্সট পড়তেছি, এটা খেলার খবরটা আমি জাস্ট খেলে আমার চোখ বোলায় বোলায় যাচ্ছে, কোথায় গিয়ে আমি এই ধরনের একটা জিনিস পাবো, এই জিনিসটাকে বলা হয় স্ক্যানিং। সব কিছুই চোখে পড়তেছে কিন্তু কোনো কিছুতে আমার চোখটা আটকাচ্ছে না, কারণ আমার মনের মধ্যে যে খেলার রেজাল্ট, খালি রেজাল্টের ফিগারটা জানা দরকার। এইটা কি বলা হয়? স্ক্যানিং। এইটা কি বলা হয়? স্ক্যান মানে স্ক্যানিং করে, যেটা আমার পার্টিকুলার। আপনার বাসা আমার বলে স্যার আমার অত নম্বর রোডের 35 নম্বর বাড়ি, কত নম্বর রোডে? 72 নম্বর রোড। গেলাম 72 নম্বর রোডে, অনেক লম্বা রোড, আমি হাঁটতেছি অথবা আমার গাড়িতে আমি আছি, আমি জাস্ট খালি গাড়িটা স্লো করে চালায় যাচ্ছি, আমি কেবল প্রত্যেকটা বাড়ির দিকে তাকাচ্ছি আর তার গেটের পাশে বা কোনো জায়গায় যে নাম্বারটা লেখা আছে এটা দেখতেছি। আমার মূল কথা হচ্ছে আমার কত নম্বর? 35 নম্বর বাড়ি বের করব। কত বাড়ির চোখ, কত কিছু, কত গেট, কত কিছু, কত লোকজন,
বাড়ির কতগুলো নাম্বার আমার চোখে পড়তেছে, কোনো জায়গায় আমার চোখটা আটকাচ্ছে না, সবকিছু আমি ইগনোর করে করে পিছিয়ে ফেলে যাচ্ছি এবং মনেও নাই আর আগে কোনটা দেখে আসছি, একটু আগে কোনটা দেখছি, ঠিক তার আগেরটা কত নাম্বার দেখছি মনেও নাই, কারণ আমার চোখের মধ্যে একটা পিকচার আছে, আমি খুঁজতেছি 35, আমার দরকার 35 ম্যাচ করা। এই যে একটা কিছু চোখের মধ্যে নিয়ে আমি অনেক একটা পর একটা বাড়ি দেখা যাচ্ছি, 20টা 25টা বাড়ি 50টা বাড়ি দেখে ফেলছি, কিন্তু আমার 35 পাচ্ছি না, আমার দরকার 35। এই যে মনের মধ্যে 35 নম্বর একটা বাড়ির সামনে 35 লেখা থাকবে, এই পিকচারটা নিয়ে আমি খুঁজতেছি, এটার নাম হচ্ছে স্ক্যানিং। অনেক বাড়ি কিন্তু দেখছি, অনেক নাম্বার কিন্তু দেখছি, একটাও মনে নাই, সবকিছু আমার ইগনোর করা হয়ে যাচ্ছে, কারণ আমার চোখের সামনে একটা ফিক্স, সেটা কি 35। আরেকটা ছোট্ট উদাহরণ দেই, যেমন আমি আমার একটা বিয়ের অনুষ্ঠানে গেছি বা কোন একটা সামাজিক অনুষ্ঠানে, মনে করেন একটা বিয়ের অনুষ্ঠান, আজকে সন্ধ্যায় গেলাম, এই অডিটোরিয়ামে বা এই ইয়াতে গেস্ট রুমের মধ্যে প্রচুর গেস্টরা আছে, হ্যাঁ 400-500 লোক আছে, গিজগিজ করতেছে, সবাই এখানে বিয়ের অনুষ্ঠানের মধ্যে আসছে, কথাবার্তা একে অপরের সাথে কথাবার্তা বলতেছে, কেউ খাওয়া দাওয়া করতেছে, বহুত লোক। এখন আমি মনে করেন এখানে আমার বন্ধুকে খুঁজতেছি, আমার বন্ধু মনে কর, আমার বন্ধুর চেহারাটা আমার মুখে, যেহেতু আমার বন্ধু এখানে আসবে, হ্যাঁ এখন আমার বন্ধুটারে দরকার, আমি ওই বন্ধুর চেহারাটা মুখে আমার মেমোরিতে, আমার স্মৃতিতে, এই জন্য আমি এই শত শত লোকের মাঝখানে বারবার চোখ বোলাই বেলা এদিক সেদিক দেখতেছি, না আমার বন্ধুর চেহারাটা চোখে পড়তেছে না, কারণ আমার চোখের সামনে কিন্তু বহু চেহারা পড়তেছে, সবগুলো চেহারা আমি ইগনোর করে করে যাচ্ছি, কারণ আমার চোখের সামনে একটা চেহারা আমি ম্যাচ করাইতে চাই, সেটার নাম কি আমার বন্ধুর চেহারাটা যেরকম। এইটাই হচ্ছে স্ক্যানিং। এই রকম পার্টিকুলার জিনিস মাথার মধ্যে নিয়ে খোঁজার নাম হচ্ছে স্ক্যানিং। কোন একটা পার্টিকুলার জিনিস মাথার মধ্যে নিয়ে পুরা প্যাসেজটার মধ্যে খুঁজে খুঁজে যাওয়ার নাম হচ্ছে স্ক্যানিং। মনে রাখবেন, আইএলটিএস পরীক্ষা রিডিং এর মধ্যে স্ক্যানিং এর জায়গাটা যত কমাই নিতে পারবেন তত আপনি বেনিফিটেড। স্ক্যানিং এর জায়গাটা মনে করেন একটা প্যাসেজ অনেক বড়, আমি জানি যে এই উত্তরটা অনেক বড় বড় করে 6টা প্যারা আছে এই প্যাসেজের মধ্যে, ভালোভাবে কথা খেয়াল করেন, মনে করেন এই প্যাসেজের মধ্যে 6টা প্যারা আছে, আমি জানি এর উত্তরটা কোন একটা লজিক থেকে আমি ধরতে পারছি যে এই প্রশ্নের উত্তরটা এই প্যারাতে আছে, তাহলে যত আপনি লোকেশন কমায় নিতে পারবেন, অথবা আমি ধরে নিছি যে এই উত্তরটা এই দুইটা প্যারার মধ্যে আছে, কিভাবে বুঝলাম? হয়তো কোশ্চেন ওয়ার্ডার দিয়ে, অথবা আমি একটু আগে যে প্যারাগুলো যে একটু হালকা স্কিমিং করছিলাম, তখন তো আমি ধরে নিয়েছি যে এই ধরনের কথা এখানে বলা আছে, আমার কোশ্চেনে যা যাচ্ছে এই ধরনের কথা এই দুই প্যারার মধ্যে মনে হয় আমি দেখছিলাম বা এখানেই আছে। এই যত লোকেশন কমায় নিতে পারবেন স্ক্যানিং এর জন্য আপনি তত বেনিফিট পাবেন এবং আপনি তাড়াতাড়ি শুদ্ধ উত্তরটা খুঁজে পাবেন। লোকেশন কমানো, মনে রাখবেন রিডিং এর মধ্যে লোকেশন কমানোটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রেডিট, লোকেশন কমানো সবচেয়ে বড় ক্রেডিট, লোকেশন কমানো। একটা আর্মি যখন যুদ্ধ করে আর ল্যান্ড ফাইট যখন করে প্রতিপক্ষের সাথে, তার লক্ষ্য কি থাকে? তার লক্ষ্য কি থাকে বলেন তো? প্রতিপক্ষের মনোবল দুর্বল করা এবং ল্যান্ড দখল করা। তার সামনে থেকে আজকে আমরা এই গ্রামটাও দখল করে ফেলছি, দেখবেন কি বড় বড় ইরাক যুদ্ধে অথবা অমুক যুদ্ধে দেখবেন কি অমুক বাহিনী ওইটা দখল করছে, অমুক বাহিনী ওটা, আর্মির যুদ্ধের কায়দাই এটা, যে আমি কতটুকু সামনে প্রস্তুত হবো, কতটুকু জায়গা আমি দখল করে নিলাম, আমার লক্ষ্যটা হচ্ছে জায়গাটা দখল করা, আমার লক্ষ্যটা হচ্ছে বিপক্ষ দলের মনোবলকে দুর্বল করা। যত মনোবল দুর্বল করা যায় ততই আপনি আগায় যেতে পারবেন। যেমন বলাররা কি করে, ব্যাটসম্যানকে তো প্রথম খালি উইকেটটাই যে পাওয়ার চেষ্টা করে তা না, সে এমন এমন কিছু বল করে ব্যাটসম্যানটাকে বোঝার চেষ্টা করে তার অবস্থাটা কি, এবং কিছু কিছু বল এমন ভাবে করে সে উইকেটের জন্য এই বলটা এইভাবে করে নাই, তার মনোবল দুর্বল করার জন্য বলটা এরকম ভাবে করছে, এই মনোবলটা দুর্বল করা। ঠিক তেমনি আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে আইএলটিএস এর আমি যে স্ক্যানিং করতে গিয়ে যে কোশ্চেনটা খুঁজবো, যে উত্তরটা খুঁজতে যাচ্ছি, আমি যত লোকেশন কমাই নিতে পারবো প্যাসেজের 6টা প্যারার মধ্যে, আমি জানি এই প্যারার মধ্যে এটা আছে, এইটা বুঝে এখানে খোঁজাটার জন্যই আপনার বহুত প্র্যাকটিসের দরকার, বহুত টেকনিক, বহুত কিছু জানা দরকার। এই জিনিসটার জন্যই আপনি দেখা যাচ্ছে যে শেখার প্রয়োজন পড়ে, নাহলে তো সবাই খুঁজে পাইতো। আর একটা কোশ্চেন খোঁজার জন্য বারবার যদি এটা খালি পড়তে থাকি তাহলে তার আমি এই 3টা কোশ্চেন আনসার করতে পারবো না 20 মিনিটের মধ্যে। স্ক্যানিংটা আমার মনে হয় আপনাদের বুঝে আসছে। এক হচ্ছে স্ক্যানিং এর ব্যাপারে বললাম, 2 হচ্ছে যত লোকেশন কমাই নেওয়া যায়। এই জন্যই সবসময় বারবার আমাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে একটা কথা বারবার আসে যে কোশ্চেন গুলো সেম অর্ডার থাকবে অথবা সেম অর্ডার থাকবে না। সেম অর্ডার থাকলে সুবিধা কি, আমি আগের কোশ্চেন উত্তরটা যে জায়গায় পাইছি পরের কোশ্চেনের জন্য তার উপরে যেতে হবে না, নিচেই আছে, এইরকম। তাই লোকেশন আরো ছোট হয়ে গেল। লোকেশন যত কমানো যায়, এরিয়া যত কমানো যায় কোশ্চেন খোঁজার ক্ষেত্রে, ততই আপনি বেনিফিট বেশি পাবেন। ওকে,
So the following 4 exercises help you practice scanning. They all refer to text. কি বলতেছে? The text opposite. সবগুলি অপর পাতার টেক্সট উপর ডিপেন্ড করে আছে। Use the organization of the text to help you. Look at the text quickly. Decide which paragraph you would need to read properly. If you only wanted to find out the reasons why people choose study abroad. বলতেছে কোন প্যারাটা পড়তে হবে, হ্যাঁ, এই প্রশ্নের জন্য যে মানুষ কেন বিদেশে পড়তে যায়, কেন reasons why people should study abroad, এটার জন্য বের করার জন্য আমার কোন প্যারাটা পড়তে হবে বলেন তো দেখি। আমরা চোখ বিলে কোন প্যারাটা পড়লে আমি বুঝে দেব। এখানে আমি একটু ছোট করে দিই। কোন প্যারাটা পড়লে, যার যার কাছে শীটও আছে, আমি শীটের জন্য শীটটাও দেখলে ভালো হয়। কোন, আমার প্রশ্নটা কি বলছে? আমার প্রশ্নটা বলছে কোন প্যারাটা পড়লে, এদিকে তাকাও, if we want to study abroad, if you wanted to find out about the reasons why people choose to study abroad, কেন মানুষ বিদেশে পড়তে যায়, এই জিনিসটা খোঁজার জন্য। খুব ভালোভাবে আমার ইম্পর্টেন্ট কথা খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ কথা। কেন মানুষ বিদেশে পড়তে যায়, এটার কারণগুলো বের করার জন্য তোমার কোন প্যারাগ্রাফটা পড়তে হবে? The benefits of studying abroad. Yes, আমি তো এইটাই তোমাকে লোকেশন চেনাচ্ছি। দেখো, এইভাবে যদি আমি আগে থেকে একটা ধারণা পাইতে পারি, এখানে তো আমাকে এটা লেখা রাখছে কেন, বোঝানোর জন্য, আমাকে আইডিয়াটা দেওয়ার জন্য যে এই দুইটা পড়লে, প্যারা পড়লে তুমি বুঝবা কেন মানুষ বিদেশে পড়তে যায়, কারণ এই দুইটা প্যারার হেডিং হচ্ছে কি এইটা। এখন এটার মাধ্যমে তারা আমাকে কি শেখাতে চাচ্ছে? এরকম তো থাকবে না, কিন্তু এটার মাধ্যমে আমাকে কি শেখাইলো, যদি তুমি প্যারাটার মধ্যে কি বলছে এইটার হালকা হালকা ধারণাটাও তুমি যদি তোমার কাছে থাকে, তাইলে তুমি সরাসরি কোন কোশ্চেন কোথায় আছে বের করতে পারবা। এইটাই বলতে চাচ্ছে আমাকে। এই কোশ্চেনটা করার মাধ্যমে সে কি বলতে যাচ্ছে? বলতে চাচ্ছে যে আমার তো পরীক্ষার মধ্যে এই এরকম ভাবে নাম দেওয়া থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে না। তখন কোন প্যারায় কি বলা আছে তা যদি একটু ভাষা ধারণা আমার কাছে থাকে, তাহলে কোনো যেই কোশ্চেন করে সেই কোশ্চেনের জন্য আমি সরাসরি চলে আসতে পারবো কোথায় কি। আমি কি বোঝাতে পারছি সবাইকে? মনে রাখবেন, যে যত লোকেশন কমায় নিতে পারবে সেই স্মার্ট। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সবাই ভালোভাবে, কটা বাজে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সবাই ভালোভাবে খেয়াল করেন। সবাই ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ দিচ্ছি, সবাই ভালোভাবে খেয়াল করেন। মনে করেন একটা বাড়ি বা একটা ফ্ল্যাট। একটা বাড়ি, এখানে অনেকগুলো রুম আছে, এখানে 3টা 4টা বেড আছে, এই আছে সে আছে, বহুত কিছু আছে, অনেক সুন্দর বাড়ি। হ্যাঁ, আমি অত ভালো করে রাখতে পারলাম না, যাই হোক। এখন আমাকে আর কাউসার ভাইকে বলল যে এই বাড়িটা, ভালোভাবে কথাটা খেয়াল করে সবাই, এই বাড়িটার মধ্যে 4 বেডের একটা ফ্ল্যাট, এই 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 বাড়িটার মধ্যে, এই ফ্ল্যাটটার মধ্যে, এই কার আওয়াজটা হয় এটা বন্ধ রাখেন, অন্যদের কথা বলতেছি, কাউসার আওয়াজটা বন্ধ রাখেন। এই ফ্ল্যাটটা ভালোভাবে তোমরা দেখবা, প্রত্যেকটা বাড়ির এখানে প্রতিটা বাড়ি, এই ফ্ল্যাটের সবাই আমার উদাহরণ ভালোভাবে খেয়াল করে, নাহলে কিন্তু আমি কোনো কাজে লাগবে না। এই ফ্ল্যাটটার প্রতিটা রুম তোমরা খুব ভালোভাবে দেখবা, প্রতিটা রুমের প্রতিটা আসবাবপত্র অনেক, এক একটা রুমে অনেক আসবাব আছে, পুরো বাড়ির মধ্যে প্রচুর আসবাব আছে, পুরো বাড়ির সেটিং অনেক সুন্দর, অনেক বিশাল একটা ফ্ল্যাট, খুব ভালোভাবে দেখবা। সময় হচ্ছে 20 মিনিট টোটাল। এই 20 মিনিটের মধ্যে তুমি ফ্ল্যাটটা কোন জায়গায় কি আছে তুমি হয়তো খুঁটিনাটিও দেখতে পারো, আপত্তি নাই, দেখে নিবা। এরপরে পুরো ফ্ল্যাটের উপর আমি তোমাকে 5টা প্রশ্ন করব, কি কি দেখলা। তো প্রথমে চান্স দিল আমাকে, যান শরীফ সাহেব যান। আমি করলাম কি, প্রথমেই হলওয়েতে ঢুকলাম, অনেক সুন্দর একটা হলওয়ে, আশেপাশে ছোটখাটো সুন্দর আসবাব রাখা আছে। তারপরে একটা বিশাল একটা এলাকার মধ্যে গিয়ে পড়লাম, এইটা হয়তো মনে করে একটা লিভিং এরিয়াতে গিয়ে পড়লাম। লিভিং এরিয়াটা আমি অনেক সুন্দরভাবে গোছানো, আসবাব অনেক চমৎকার আসবাব দিয়ে সাজানো, অনেক আসবাবগুলো আমি প্রত্যেকটা জিনিসের দিকে ভালোভাবে তাকাচ্ছি আর মুখস্থ করতেছি, কোনখানে কি আছে না আছে, কোনটা রং কি, কালার কি, সাইজ কি, সব দেখতেছি। তারপরে আমি লিভিং থেকে আমি একটা বেডরুমে গেলাম, কি এটা একটা সুন্দর বেডরুম, এটা কিসের বেড? চাইল্ড বেড। তো চাইল্ড বেডের মধ্যে আমি দেখলাম সুন্দর,
সুন্দর চাইল্ড বেড, দুইটা করে বেড আছে চাইল্ড বেডের মধ্যে, সুন্দর আসবাব দিয়ে অনেক কার্পেট টার্পেট এই সেই উপরে নিচে স্থায়ী সবকিছু দেখলাম। হ্যাঁ, জ্বালানা দরজা বাথ টাত এগুলো দেখলাম। তারপরে পাশের করে এটা মাস্টার বেড, মাস্টার বেডটা তো কি দেখলাম আলিশান মাস্টার বেড, অনেক সুন্দর আসবাব দিয়ে সাজানো, উপরে নিচে ডাইনে বাই ফ্লোরে বহুত আসবাব আছে, বহু সুন্দর সুন্দর জিনিস। আমি সব কিছু ভালো মতো মুখস্থ করলাম, দেখলাম। এরপরে গেলাম, এরপর আরেকটা বেড আছে এক্সট্রা চাইল্ড বেড, এক্সট্রা চাইল্ড বেডে গিয়ে আমি আবার এরকম একটা বেডরুম, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে গোছানো, সবই দেখলাম। তারপর আমি গেস্ট বেডের মধ্যে গেলাম, গেস্ট বেডের মধ্যে, গেস্ট বেডটা অনেক সুন্দর আসবাব দিয়ে গোছানো। তারপরে পাশে গেলাম কি এটা একটা লবি, আচ্ছা লবিটার পাশে কি একটা বারান্দা আছে, বারান্দাটা ভালো মতো দেখলাম। তারপরে কিচেনটা ভালোভাবে দেখলাম, কিচেনটা তো মানে আলিশান কিচেন, অত্যাধিক সুন্দর একটা কিচেন, অনেক চমৎকার জিনিস দিয়ে ভাবে কিচেন ফিটিংস দিয়ে এটা সাজানো। তারপর আমি বাথগুলো দেখলাম, তারপর একটা স্টোর রুম আছে, ওই সামনে একটু উকি দিয়ে চলে আসলাম, না স্টোর রুমের ভিতরে ঢুকতে পারবো না, দরকার নাই। দেখে দেখে পুরা বাড়ি দেখতে দেখতে আবার আমার 20 মিনিট সময়, এত কিছু এত জিনিসপত্র সব জিনিস দেখতে দেখতে আমি তার সময় কুলাইতে পারতেছি না, আমার হাতের সময়ও কমে গেছে, 17-18 মিনিট চলে গেছে। এখন তো আমি দৌড়ে হাঁপাই টাপাইয়া গেটের পাশে এসে দাঁড়াইলাম। আমাকে প্রশ্ন করলো, দেখছেন? দেখছি। এখন প্রশ্ন, তোমার সময় 3 মিনিট আছে, এখন তাড়াতাড়ি প্রশ্ন করেন, তাড়াতাড়ি প্রশ্ন করেন, যেহেতু 20 মিনিট টাইম আছে। হ্যাঁ, আমাকে বলল মাস্টার বেডে টেলিফোনটা কিসের উপরে রাখা আছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, টেলিফোন তো আমি কয়েক জায়গায় বাড়িতে দেখছি, কোন জায়গায় কিসের জন্য রাখা দেখলাম, মনে হয় এটা টেবিল বা বেডের পাশে বা ওয়ার্ডরোবে রাখা আছে, মেরে দিলাম একটা। আচ্ছা, এক্সট্রা চাইল্ড বেডের কার্পেটের রং কি? কার্পেট তো সব ঘরে ঘরেই দেখছি, কোন জায়গায় নীল, কোন জায়গায় লাল, কোন জায়গায় এই সেই বিভিন্ন রকমের কালার, এই ভুলে গেছে। আচ্ছা, মনে হয় এটা সবুজ রঙের দেখছি বা লাল রঙের দেখছি, মনে হইতেও পারে, না হইতে পারে। এরকম করে করে কোশ্চেনের অ্যান্সার, কারণ কাউসার ভাই তো চালাক মানুষ, আমার পাশে দাঁড়ায় রয়েছে। কাউসার ভাই আমার এই বেগতিক অবস্থা দেখে সে একটা বুদ্ধি আসছে, সে চিন্তা করলো, প্রশ্ন করছে মাত্র 5টা, টেলিফোন কোথার উপরে, কিসের উপরে, কার্পেটের রং কি, ওই জিনিসটা কোন জায়গায় আছে, হ্যাঁ, বা এরকম 5টা প্রশ্ন করছে। তো 5টা জিনিসের জন্য কেন আমি হাজার হাজার জিনিস মুখস্থ করতে যাব? আর এ তো শরীফ স্যার মনেও রাখতে পারে নাই, দুনিয়ার জিনিস দেখে আসছে, সময় নষ্ট কইরা উনি একটাও মনে রাখতে পারে নাই। ও করছে কি, এই বুদ্ধি করে নাই, ও করছে কি, কেবল যাও কাউসার তোমার টাইম শুরু। কাউসার রুমে ঢুকলো বা ফ্ল্যাটের মধ্যে ঢুকে জাস্ট খালি মাঝখানটায় দাঁড়াইলো, দাঁড়ায় জিজ্ঞেস করলো ওইটা কি, বলতেছে ওইটা, দৌড়ে দেখলো ওইটা মাস্টার বেড, আচ্ছা এটা চাইল্ড বেড, ওটা এক্সট্রা চাইল্ড বেড, ওটা স্টোর রুম, ওই পাশে কি ওইটা, ও ওইটা কিচেন না, আচ্ছা আচ্ছা, ওই পাশে একটা স্টোর রুম, আচ্ছা আচ্ছা, ওইটা কি, ওই পাশে একটা বারান্দা আছে, ওই পিছনে এটা কি, বাথ, ওইটা প্রতিটা ভিতরে বাথ আছে না, আচ্ছা ঠিক আছে, এটা কি, এটা লিভিং এরিয়া, ওইটা কি, এটা হলওয়ে, বাস। এই সব কিছুর সেটিংটা খালি দেখা রাখছে, মাত্র 5 মিনিটের সেটিংটা মুখস্থ রাখা একদম সুন্দর মতো এসে দরজায় দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছে প্রশ্ন করেন। একই তো প্রশ্ন, সে বলতেছে মাস্টার বেডের টেলিফোনটা কিসের উপর রাখা আছে, ওই রাখার আমি কইতেছি, দৌড় দিয়ে দেখা চলে আসছে মাস্টার বেডের টেলিফোনের উপরে, মনে করো ওয়ার্ডরোবের উপর রাখা আছে, বাস আইসা এক্সট্রা চাইল্ড বেডের কার্পেটের রং কি বলে বলতেছি, টপ করে সে জানে এক্সট্রা চাইল্ড বেডটা কোথায় আছে, এক্সট্রা চাইল্ড বেডের মধ্যে গিয়ে এই জিনিসটা দেখে সাবার চোখে চলে আসে। কারণ সে চিন্তা করছে, আমি প্রত্যেকটা জিনিস কেন মুখস্থ করতে যাবো, আমি খালি সেটিংটা দেখে রাখি, আমার যেটার উপর প্রশ্ন করবে ওই জায়গায় আমি চলে যাবো, যাই দেখে চলে আসবো। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। তুমি প্যারাগুলো খালি হালকা টাচ রাখবা, কোন প্যারায় কোন ধরনের কথা বলা হয়েছে, কোন প্যারায় কোন ধরনের কথা বলা হয়েছে, এটা হালকা টাচ রাখবা, টাচ রেখে হালকা ভাষাটা ধারণা রেখে স্কিমিং করবা, 2-3 মিনিট এটা স্কিপিং করে রেখে দিবা। আর যদি ম্যাচিং হেডিং কোশ্চেন থাকে তাহলে ম্যাচিং হেডিং কোশ্চেন আগে করবা, ম্যাচিং প্যারাগ্রাফ কোশ্চেন থাকলে ওইটা আগে করবা। হ্যাঁ, এইটা আগে করলে হবে, এটা কি ম্যাচিং হেডিং এ তোমাদেরকে আমরা এখনো করাই নাই। ম্যাচিং হেডিং কোশ্চেন আগে করলে পুরো সব প্যারা আগে এমনি পড়া হয়ে যায়, এই জন্য ম্যাচিং হেডিং কোশ্চেন থাকলে এগুলো আগে করে ফেলতে হয়। অতএব মনে করো ম্যাচিং হেডিং নাই, তুমি জাস্ট খালি স্কিমিং করে রাখো, নট স্ক্যানিং, স্কিমিং। আমি কোন প্যারায় কি আছে হালকা করে ধারণা নিয়ে, দরকার হয় নিজে ইংরেজিতে না পারলে বাংলায় পাশাপাশি লিখে রাখবা, বাংলা এরকম পাশাপাশি লিখে রাখবা, এখানে এই বলছে, এখানে এই বলছে, এখানে এই ধরনের কথা, এখানে এই ধরনের কথা, এই ধরনের, বাস। এরপরে প্রশ্ন করে, প্রশ্ন বলবে আমি এই পাড়ায় আসবো না এই পাড়ায় আসবো, নাকি মাস্টার বেডে যাব, নাকি চাইল্ড বেডে যাব। আমার তো গেস্ট বেডের উপরে কোনো প্রশ্নই করে না, তাহলে আমি কেন গেস্ট বেড জিনিস দেখতে যাব। মনে রাখবে, একটা প্যাসেজ যত লাইনের হয়, 900 থেকে 950 ওয়ার্ডের হয়, তার উত্তরগুলো একসাথে করলে 3 লাইনও হবে না, ঠিক কিনা বলো। তার উত্তরগুলো একসাথে করলে 3 লাইনও হবে না, তাহলে কেন তুমি পুরো প্যাসেজ পড়বা। একটা কথাই আছে, ডোন্ট রিড এ প্যাসেজ
উইদাউট হ্যাভিং দ্য রিজন অফ রিডিং ইট। এটা পড়ার কারণ ছাড়া পড়তে যাবা না, কারণ ছাড়া পড়তে যাবা তোমার সময় নষ্ট হবে, কারণ ছাড়া পড়তে যাবা তোমার সময় নষ্ট হবে। সব সময় চিন্তা করবা যে আমার কতটুকু পড়া দরকার। এখন একটা পেছি তোমাদের মনে মধ্যে চিন্তা আছে যে এই জায়গাটা যে আমি হালকা হালকা এরকম ভাবে একটু ধারণা নিয়ে রাখি, এটাকে বলা হয় স্কিমিং। এই যে আমি স্কিমিং করতেছি, একটু হালকা হালকা করে আমি ধারণা নিয়ে রাখলাম কোন জায়গায় কি বলতেছে। এই হালকা হালকা বোঝার জন্য তোমাকে এতটুকু ক্যাপাসিটি থাকতে হবে যে আমি অন্ততপক্ষে একটা টেক্সট পড়ে বুঝি, অল্প হইলেও বুঝি। এতটুকু ক্যাপাসিটি না থাকলে, না জানলে, তাহলে হবেটা কি, এত টেকনিক শেখায় কোনো কাজে দিবে না। এত টেকনিক শিখে কোনোদিন কোনো মনে রাখবা আইএলটিএস এর টেকনিক পরের বিষয়, যদি তোমার ক্যাপাসিটি না থাকে টেকনিক দিয়ে কোনো কাজে দিবে না। একটা লোকের উচ্চতা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, ওজন 65 টু 67 কেজি। আরেকটা লোকের উচ্চতা হচ্ছে প্রায় 6 ফিট, ওজন হচ্ছে মনে করো 150 কেজি, 300 পাউন্ড। এখন এই লোকটাকে তোমরা রেসলিং শিখাইছো, কিভাবে শিখাইছো? রেসলিং এর কোচের কাছে চায়নাতে বা শাওলিনে পাঠাই দিছো, যত রকমের মারামারির ফাইটিং ফুটিং টেকনিক, বহু রকমের টেকনিক এর শিখাই দিছে। শিখাই দেওয়ার পরে তারে ডাব্লিউডাব্লিউএফ এ পাঠাইছে। ডাব্লিউডাব্লিউএফ এ যখন পাঠাইছে, রিং এর মধ্যে উঠছে, ওইখানে তো এরকম একটা 6 ফিট ওজনের দাঁড়াই রয়েছে আগের থেকে। কোত্থেকে আসছে? হ্যাঁ, এখন আসতেছে বাংলাদেশ থেকে, অমুক, এই সেই, ওই আসো তাড়াতাড়ি। আসার পরে তারা কিন্তু বহু টেকনিক শিখাইছে, একদম হংকং এর শাওলিন থেকে শিখে আনছে মারামারি টেকনিক। এইখানে রেসলার করবে কি, তারে আসতে ধইরা ফিকা গ্যালারির মধ্যে ফেলাই। কারণ কি? সে এত টেকনিক শিখলো, পারলো না কেন? কারণ তার বেসিকটা নাই। রেসলিং করতে হলে তোমার মিনিমাম 6 ফিট উচ্চতা লাগবে, আগে 140 থেকে 150 কেজির মতো ওজন লাগবে, তারপর হলো টেকনিক। কোন টেকনিক কাজে দিবে না যদি না তোমার রিডিং ক্যাপাসিটি ভালো না থাকে। কোন টেকনিক কাজে দিবে না তোমার বেসিক ভোকাবুলারি না থাকে। কোন টেকনিক কাজে দিবে না তুমি এক লাইন পড়তে 3 মিনিট লাগাই দাও, কোন টেকনিক কাজে দিবে না। যতই তুমি 5 ফিট 5 ইঞ্চির উপরে, সাথে মধ্যে 65 কেজি ওজনের মধ্যে তুমি যত রকমের মারামারি টেকনিক দাও, এই টেকনিক কিচ্ছু কাজে লাগবে না। তোমার বা হাত দিয়া ধরে আসে ফিকা মেরে ফেলাই দিবে। কারণ তোমার আগে ওয়েটটা থাকতে হবে, হাইটটা থাকতে হবে, বিশাল কায় একটা দেহ থাকতে হবে, তারপর রেসলারের মতো মানে টেকনিক গুলো পরে শিখবে। টেকনিক তো পরের বিষয়, কিভাবে কসরত করব, কিভাবে হাত ধরে টান দিব, কিভাবে মাথা ঘুরে ফেলাইবো, এগুলো তো পরের বিষয়। আগে তো আমার ওজন থাকতে হবে। মূল বিষয় হচ্ছে এটা যে ইউ মাস্ট হ্যাভ দ্য পাওয়ার, ভোকাবুলারি থাকতে হবে। আইএলটিএস করার জন্য একটা লোককে মিনিমাম স্ট্যান্ডার্ড ভোকাবুলারি 3000 থাকতে হয়। মিনিমাম স্ট্যান্ডার্ড ভোকাবুলারি, আমাদের কাছে ভোকাবুলারি গুলো লিস্ট আছে, স্ট্যান্ডার্ড ভোকাবুলারি 3000 থাকতেই হবে। ফেলাই দিল 2500 থাকতে হবে, এর নিচে আসলে হবে না। আর যে কোনো জিনিস না, এই ভোকাবুলারি আইএলটিএস এর ভোকাবুলারি একটা স্ট্যান্ডার্ড আছে, সিএফআর লেভেলের স্ট্যান্ডার্ড আছে, এই শব্দগুলো জানতে হয়। তো এই শব্দগুলো আমরা ছাত্রদেরকে সাধারণত স্ট্যান্ডার্ড কোর্সের মধ্যে আমরা ছাত্রদেরকে এই শব্দগুলো আগে দেই, ওগুলো সে শিখে, তারপর তাকে আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়াই। যদিও আইএলটিএস এ গ্রামার নাই, কিন্তু তোমাকে যদি একটা বাক্যের কনস্ট্রাকশন যদি তুমি না জানো, তাহলে তুমি বাক্যটার অর্থ করতে পারবা না। কানেক্টিভ গুলো যদি না থাকে, অর্থ করতে পারবা না। তুমি যদি কিছুটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সম্বন্ধে ধারণা না থাকে, তুমি বাক্যটা অর্থ করতে পারবা না। তুমি কিছুটা যদি বাক্যের কনজাংশনের ধারণা থাকে, এটা তুমি পেজ গুলো বুঝবে না। ক্লজের উপর ধারণা থাকলে অর্থ করতে পারবে না। কিছুটা গ্রামার বেস থাকতে হবে, মিনিমাম গ্রামার, মিনিমাম ভোকাবুলারি থাকতেই হবে। মিনিমাম গ্রামার, কনসেপশন আর মিনিমাম ভোকাবুলারি থাকবে, তাইলে তুমি একটা বাক্য অর্থ করতে পারবা। হালকা হালকা হইলে অর্থ করতে পারবা। আর যখনই হালকা হালকা অর্থ করতে পারবা, তখন স্কিমিংটা করতে হয় এরকম ভাবে, বাম দিক থেকে ধরতে হয়, এরভাবে হালকা হালকা করে চোখটা বোলাই এমনি আসতে হয়, এইভাবে আসতে হয়। কোনখানে কি বলতেছে, কোন জায়গায় থামবা না, কোন অর্থ না বুঝলে যাচ্ছে তাতে কিছু যায় আসে না, তুমি খালি ধারণা নিবে এরকম ভাবে, স্ক্যানিং করতে গিয়ে এরকম করে। আর স্কিমিং কি, স্কিমিং এর টপিক সেন্টেন্সটা পড়বা,
আর এখানে জিনিসটা দেখবা টপিক সেন্টেন্স কি, বেশিরভাগ ক্ষেত্রে টপিক সেন্টেন্স উপরে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে টপিক সেন্টেন্সটা আমরা যখন ম্যাচিং হেডিং পড়াবো তখন শিখাবো টপিক সেন্টেন্সটা কোথায় থাকে। বেশিরভাগ ক্ষেত্রে টপিক সেন্টেন্সটা উপরে থাকে, আবার কখনো মাঝখানে। আবার টপিক সেন্টেন্স চিনার কায়দাও আছে। আবার কিছু কিছু সাইন পোস্ট আছে, সাইন SIGN সাইন পোস্ট। সাইন পোস্ট আমরা 20টার মতো 15 থেকে 20টা সাইন পোস্ট চিনাই দেই। যেমন একটু আগে দেখতে পেয়েছিলাম দাস, দাস, আবার হোয়াট, এই হোয়াটটা একটা সাইন পোস্ট। আবার ভিতরে সাইন পোস্ট আছে। আবার এখানে টেকনিক আছে, কিন্তু এইগুলি ভিতরে কিছু জায়গা আছে, এগুলি আপনারা এখন পড়ে বুঝবেন না। এগুলো বুঝাই দিলে বুঝবেন যে এই জায়গাটা পড়ে যখন তুমি এইরকম একটা শব্দ পাবা, আর এখানে কথা তাহলে মনে রাখবা যে টেস্ট যারা তৈরি করে তারা এই জায়গায় একটা প্রশ্ন করবে, গিয়া দেখো এখানে একটা প্রশ্ন আছে বেশিরভাগ ক্ষেত্রে। এইরকম এগুলি বলা হয় সাইন পোস্ট। রাত্রেবেলা যখন গাড়ি ড্রাইভ করে, ড্রাইভাররা কিন্তু রাস্তার পাশে সাইন পোস্ট লাগানো থাকে, কারণ ইন্ডিয়া থেকে একজন ড্রাইভার বাংলাদেশের একদিক থেকে বাইরে যাচ্ছে, সে তো আমাদের রাস্তাঘাট সম্বন্ধে ধারণা নাও থাকতে পারে। আমাদের রাস্তাঘাট মুখস্থ হয়ে গেছে কার, যে প্রতিদিন গাড়িটা নিয়ে দুইবার চিটাঙ্গে যাওয়া আসা করে, তার জন্য রাস্তা মুখস্থ। রংপুরে যাওয়া আসা করে, ওই সার্ভিসের রাস্তা মুখস্থ। কিন্তু নতুন একটা ড্রাইভার যখন যাবে তার তো রাস্তা মুখস্থ না, তখন রাস্তার পাশে রাতের বেলা এরকম সাইন পোস্ট দেওয়া থাকে। বাতি লাগলে জ্বলে ওঠে, কখনো এরকম থাকে, কখনো এরকম বারবার থাকে, তার মানে রাস্তার ডান দিকে ঘুরে গেছে। কখনো এরকম থাকে, বাতি লাগলে জ্বলে ওঠে, উপরে সাইন পোস্ট, তার মানে রাস্তাটার সামনে আঁকা বাঁকা আছে। কখনো এইরকম থাকে, মানে সামনেটা রাস্তা উঁচা আছে। কখনো রাস্তার পাশ দিয়ে এরকম এরকম ছোট 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 পাইপের মতো বসানো থাকে ডান পাশে, তাহলে বুঝতে হবে যে রাস্তাটা বাম দিকে ঘুরছে এবং ওদিকে ফাঁকা আছে। যদি দুই পাশ দিয়ে এরকম 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 থাকে, তাহলে বুঝতে হবে সামনে একটা ব্রিজ আছে। এইরকম এগুলি ড্রাইভারদের এগুলি ড্রাইভিং এ শেখানো হয়। তখন তারা এগুলি দেখলে বুঝে যে রাস্তাটা এইভাবে তারা এই সাইন পোস্ট গুলি তাকে গাইড করে। তাইলে এখন যদি মনে করে এরকম সাইন পোস্ট গুলো শব্দের মধ্যে আছে, এই সাইন পোস্ট গুলো যখন আমরা ছাত্রদেরকে শেখাই দিই, তখন সেই করে কি, আরে এখানে একটা দিস পাইছি না, দিস একটা সাইন পোস্ট। দিস বললে এরকম একটা হাওয়ার পাইছি, এটা একটা সাইন পোস্ট। বাট পাইছি, এটা একটা সাইন পোস্ট। এইরকম জিনিসগুলো ধরে 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 যখন তুমি পড়ে যাবা, তখন তুমি রাতের বেলা পথ হারাই ফেলার মতো অবস্থা হবে না। তুমি বুঝা যাবা, তখন তোমার জন্য সুবিধা হবে, পড়তে সুবিধা হয়, পড়তে বেনিফিট পাওয়া যায় সাইন পোস্ট গুলি জানা থাকলে। তখন হবেটা কি, স্কিমিং এর কাজটা হচ্ছে কি, স্কিমিং এর কাজটা হচ্ছে একটা প্যারাকে তুমি হালকা করে বুঝে নেওয়া। এটা টপিক সেন্টেন্সটা আগে বোঝার চেষ্টা করো, আর প্যারাটা হালকা টপিক সেন্টেন্স পেয়ে গেলে একটু দেখলেই হয়, তুমি রেখে দাও যে না মাস্টার বেড মানে কি, এখানে এই ধরনের কথা বলা হয়েছে, বাংলায় লিখে রাখো দরকার। তারপরে এই পড়াটা হালকা করে একটু দেখো, দেখা এটা হয়তো 3-4টা প্যারা, এক একটা প্যারার জন্য যদি আমি 30 থেকে 40 সেকেন্ড লাগাই এটা আইডিয়াটা পাওয়ার জন্য, তাহলে 6টা প্যারা যদি থাকে, আমার 6 দোকানে 180 সেকেন্ড লাগবে। তার মানে আমি 3 মিনিট সময় নষ্ট করলাম স্কিমিং এ। যত ভালো স্কিমিং করে রাখা যাবে, তখনই যখন তুমি প্রশ্নের মধ্যে যাবা, তখন প্রশ্ন দিয়া আমার মাস্টার বেডে যাব না আমি চাইল্ড বেডে যাব, তুমি টপ করে চলে আসতে পারবা। এইটাই হচ্ছে টেকনিক। এই টেকনিক যে যত প্র্যাকটিস করতে 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 যত ভালো করে রাখবে, ততই তার আইএলটিএস ভালো হবে রিডিং। আর এটা ভালো করতে গেলে এইটার আবার টেকনিক আছে, কিভাবে স্কিমিং করতে হয়, স্কিমিং এর নিয়ম কি, কোন ক্ষেত্রে তুমি স্কিমিং করবা, টপিক সেন্টেন্স যদি না পাও তাহলে স্কিমিং এর কোন টেকনিক অ্যাপ্লাই করবা, এই বহু রকমের কথাবার্তা এখানে আছে। সেটা হচ্ছে লার্জ কোর্স, যখন 3 মাস 4 মাসে যখন আমরা কোর্স করাই, তখন ওইগুলোর মধ্যে এরকম বিস্তারিত বলা হয়। এখানে তো কোর্সই শেষ হয়ে গেছে, আপনাদের এখানে কোর্স কত 1 মাস অলরেডি শেষ, আবার 50% কোর্স শেষ। গতকাল মিদির সাথে আবার কথা হয়েছে, আর কয়টা ক্লাস পাবো, আমরা 50% কোর্স বাকি আছে। আই হোপ। তো আমরা এখানে আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম এই কারণে, যখন আমরা একটা জিনিস আইএলটিএস এর সম্বন্ধে রিডিং সম্বন্ধে কিছুটা ধারণা দিলাম, এখানে প্রসঙ্গক্রমে যেটা আসলো, সামনে যখন আবার আসবে আবার আরেক প্রসঙ্গে কথা বলবো। তাহলে এখন আমাদের কাজটা কি, আমরা প্যারা তো দেখে বুঝে গেলাম, এখন আমাদেরকে বলতেছে কি, বলতেছে স্ক্যান দ্য টেক্সট টু ফাইন্ড নেমস এন্ড কান্ট্রিজ, পিপল অর্গানাইজেশন। কোন কোন এই টেক্সটটা পড়ে আপনি বের করবেন, এই টেক্সটটা পড়ে বের করবেন, এটা স্ক্যানিং করা শেখাচ্ছে আপনাকে, কিভাবে দেশের নামগুলি লিখবেন, এখানে খাতার মধ্যে লিখবেন, কোন ধরনের লোকের কথা বলা হয়েছে লোকগুলোর কথা লিখবেন, কোন কোন প্রতিষ্ঠানের কথা বলেছে প্রতিষ্ঠানের কথা লিখবেন। ভালোভাবে শুনেন। Do this exercise less than 1 minute if you can. First copy the table in the note, এবং কি করে এটা করেন, খাতা লিখে নিয়ে বলতে পারছে। নাম্বার বলতে এই টেক্সটের মধ্যে সংখ্যা জাতীয় জিনিস কয়টা আসছে, এই দেখো একটা সংখ্যা আছে 10, হ্যাঁ এই দেখো একটা আরো সংখ্যা আছে, এখানে খুঁজলেই পাবা। এরকম সংখ্যা জাতীয় জিনিস কয়টা আছে, কথায় লেখা হোক আর অঙ্কে লেখা হোক, এই কয় লিখবা।
ইটালিক ওয়ার্ডস কোনগুলি? ইটালিক মানে কোনাকুনি লেখা। এই যে একটা ইটালিক ওয়ার্ডস আছে, এই যে একটা ইটালিক ওয়ার্ডস আছে, এগুলো হচ্ছে ইটালিক ওয়ার্ডগুলো লিখতে বলছে। তারপরে বোল্ড প্রিন্ট কোনগুলো আছে? বোল্ড বোল্ড হচ্ছে আমাদের এইগুলো, এই যে বোল্ড, আর কিছু বোল্ড নাই। আমাকে প্র্যাকটিস করাচ্ছে স্ক্যানিং। আমাকে এভরিভিয়েশন কোনগুলো আছে? এভরিভিয়েশন অনেক এভরিভিয়েশন আছে। এই যে দেখো ইউকে আছে, ইউএস আছে, দ্যাট ইজ আছে, আরো খুঁজলে আরো পাইবা। এগুলো তো সংখ্যা। একটা কথা বলবি, স্ক্যানিং করেন আর স্কিমিং করেন, যখনই কোনো, ভালোভাবে শোনেন, যখনই কোনো নিউমেরিক্যাল ফিগার পাবেন, নিউমেরিক্যাল ফিগার পাবেন, গোল করে রেখে দিবেন। ফট করে একটু পরে একটা দরকার পড়বে, না পড়লে না। নিউমেরিক্যাল ফিগার পেলে গোল করে রেখে দিবেন। প্রপার নাউন মানে প্রথম লেটার বড় হাতের, প্রথম লেটার বড় হাতের থাকে, এইটাকে গোল করে রেখে দিবেন। কোন ইটালিক ওয়ার্ড পাবেন, গোল করে রেখে দিবেন। কোন ইটালিক ওয়ার্ড, কোন ইনভার্টেড কমার মধ্যে জিনিস পাবেন, গোল করে রেখে দিবেন বা আন্ডারলাইন করে রেখে দিবেন। কারণ যখন আপনি কোশ্চেন পড়তে যাবেন, তখন দেখবেন আরে এই জিনিসটা যদি কোথায় পড়ছিলাম, খুঁজতে দাও না দেয়। এই জন্য প্রথমেই যখন স্কিমিং করবেন, কোন নিউমেরিক্যাল ফিগার, কোন প্রপার নাউন, তারপর কোন ইটালিক ওয়ার্ড, ইনভার্টেড কমা, আর হচ্ছে এভরিভিয়েশন। কোন এভরিভিয়েশন যখন আপনি পাবেন, এগুলিকে বোল্ড করে, গোল করে রেখে দেবেন, এরকম সার্কেল করে রেখে দিবেন। তাহলে হবেটা কি, যখন আপনি খুঁজতে যাবেন টপ এগুলো পাওয়া যায়। মনে রাখবেন যে প্যাসেজের মধ্যে বোল্ড ফিগার থাকে, কোনাকুনি লেখা থাকে, ম্যাথমেটিক্যাল ফিগার থাকে, ওই প্যাসেজের সাথে শর্ট অ্যান্সার কোশ্চেনও থাকে। ওই প্যাসেজের মধ্যে ফ্লো চার্ট অথবা ওই প্যাসেজের মধ্যে টেবিল ফিল আপ থাকে। তার মানে তো এগুলো নালে দিত না। ওই এগুলি যেগুলি থাকে সেখানে সেই কোশ্চেনে থাকে শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে, টেবিল ফিল আপ থাকে, ফ্লো চার্ট থাকে, ডায়াগ্রাম থাকে। যাই হোক, আমি এই কাজটা আপনাদেরকে দিলাম, এটা করবেন এবং পরের প্যাসেজটা পরে এই ফ্লো চার্টটা করার চেষ্টা করবেন। আগামী দিন আমি এগুলো নিয়ে আপনাদের আগামী ক্লাসে আবার শুক্রবার দিন ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে হয়তো আমাদের কোনো সময় নাই। আর এখন আমাদের কয়টা বাজে? এখন অলরেডি 6:30। 6:30। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো কথা থাকলে বলতে পারেন। স্যার মানে আপনি তো বলছেন